নমস্কার বন্ধুরা, গল্পকথক তিতির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এদিকে গ্রামের মধ্যে একটা প্রকাণ্ড জটলা পাকাইয়া উঠিল। সকাল হইতে না হইতে গ্রামের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত রটিয়া গেল ওপারের চরের উপর চিনির কল বসিতেছে। খাস কলিকাতা হইতে এক ধনী মহাজন আসিয়াছেন। তিনি সঙ্গে আনিয়াছেন প্রচুর টাকা, ছোট একটি ছালায় পরিপূর্ণ এক ছালা টাকা। সঙ্গে সঙ্গে রায়বংশের অন্য সমস্ত শরিকেরা একেবারে লোলুপ রসনায় গ্রাস বিস্তার করিয়া জাগিয়া উঠিল। অপরদিকে উর্বর জমি লোলুপ চাষির দল বাঘের গোপন পার্শ্বচর শৃগালের মতো জীব চাটিতে চাটিতে চঞ্চল হইয়া উঠিল। সর্বপ্রথম নবীন বাগদির স্ত্রী মতি বাগদিনী শিশু পৌত্রকে কোলে করিয়া চক্রবর্তী বাড়ির অন্দরের উঠানে আসিয়া দাঁড়াইয়া চোখ মুছিতে আরম্ভ করিল। সংবাদটা শুনিয়া রংলাল বাড়ি ফিরিয়া অকারণ স্ত্রীর সহিত কলহ করিয়া প্রচণ্ড ক্রোধে লাঠির আঘাতে রান্নার হাঁড়ি ভাঙিয়া চুরমার করিয়া দিল। তারপর স্তব্ধ হইয়া মাটির মূর্তির মতো বসিয়া রহিল। মনের আক্ষেপে অচিন্ত্যবাবুর সমস্ত রাত্রি ভালো করিয়া ঘুম হয় নাই। ফলে অতি পুষ্টকর শশক মাংস বদ হজম হেতু নানা গোলমালের সৃষ্টি করিয়াছিল। ভদ্রলোক অন্ধকার থাকিতে বিছানা ছাড়িয়া উঠিয়া ঢকঢক করিয়া এক গ্লাস জল ও খানিকটা সোডা খাইয়া মর্নিং ওয়াকের জন্য বাহির হইয়া পড়িলেন। খুব জোরে খানিকটা হাঁটিয়া তিনি সম্মুখে ভরা কালিন্দির বাধা পাইয়া দাঁড়াইয়া গেলেন। ওপারের চরটা অন্ধকারের ভিতর হইতে বর্ণে বৈচিত্র্যে সম্পদে অপরূপ হইয়া প্রকাশ পাইতে আরম্ভ করিয়াছে। গভীর তমিশ্রাময়ী কালী যেন কমলা রূপে রূপান্তরিত হইয়াছেন। অচিন্ত্যবাবু লক্ষ্য করিতেছিলেন, বেনাঘাসের গাঢ় সবুজ ঘন জঙ্গল চরের এই প্রান্ত হইতে আর এক প্রান্ত পর্যন্ত চলিয়া গিয়াছে। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। রাশি রাশি খসখস ওই ঘন সবুজ আস্তরণের নিচে লুকাইয়া আছে। খেয়াঘাটের ঠিকাদার ঠিক এই সময়ে ঘাটে আসিয়া উপস্থিত হইল। অচিন্ত্যবাবুকে দেখিয়া সে একটি প্রণাম করিয়া বলিল, আজ আগে ভাগ্যে আমার ভালো, পেবাতেই ব্রাহ্মণ দর্শন হলো। এই ঘাট নিয়ে বুঝলেন কি না, কত যে জাত অজাতের মুখ সকালে দেখতে হয়। এ কাজ আপনার অতি পাজি কাজ মশায়, তবে দুটো পয়সা আসে তাই বলি। অসমাপ্ত কথা সে আকর্ণ বিস্তার হাসিয়া সমাপ্ত করিল। অচিন্ত্যবাবু আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, লাভ এবার তোমার ভালোই হবে, বুঝলে কি না। ওপারের চরে কল বসছে, চিনির কল। লোকজনের আনাগোনা দেখতে দেখতে বেড়ে যাবে তোমার। ঠিকাদার সবিষয়ে অচিন্ত্যবাবুর মুখের দিকে চাহিয়া বলিল, কল? চিনির কল? হ্যাঁ, চিনির কল। কাল কলকাতা থেকে মস্ত এক মহাজন এসেছে, সঙ্গে একটি ছালা টাকা। আমি নিজের চোখে দেখেছি। কাল আমার ছোট রায়ের বাড়িতে নেমন্তন্ন ছিল কি না। ঠিকাদার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা, ই টাকা কে পাবে? চরটা তো চক্রবর্তী বাড়িরই বলছে সবাই। তা ছোট রায় মশাইয়ের বাড়িতে? ছোট রায় মহাশয় আজকাল ওদের কর্তা, উনি সব দেখাশোনা করছেন যে। বারবার ঘাড় নাড়িয়া ঠিকাদার বলিল, বটে, আজ্ঞে বটে। তা দেখলাম কাল এইখানে চক্রবর্তী বাড়ির ছোটকা আর রায়মহাশয়ের ছেলে বসেছিল অনেকক্ষণ। খুব ভাব দেখলাম দুজনার, অনেক কথা হলো দুজনার। অচিন্ত্যবাবু খুব গম্ভীর হইয়া বলিলেন, আচ্ছা, কি কথা দুজনার হচ্ছিল বলো তো? কথা স্বদেশীর কথা, মানে সাহেবদের তাড়াতে হবে, বন্দে মাতরম, মহাত্মা গান্ধী কি জয়, এইসব কথা হচ্ছিল? আজ্ঞে না, আমি তো দূরে বসেছিলাম, খুব খানিক কান বাজিয়ে শুনলাম। কাল কথা হচ্ছিল আজ্ঞে, আমি আছে বুঝলাম, কথা হচ্ছিল আপনার। আচ্ছা, উমা কার নাম বলেন তো? এই ছোট রায়ের ঝিউড়ি মেয়ে নয়? হ্যাঁ হ্যাঁ, আমি তাকে পড়াতাম যে। বলিতে বলিতে অচিন্ত্যবাবুর ভ্রু কুঞ্চিত হইয়া উঠিল। বলিলেন, মেয়েটাকে কলকাতায় পাঠিয়ে ধিঙ্গি করে তুললে।
ছোট রায় বাইরে বাঘ আর ভেতরে একেবারে শেয়াল, বুঝলে কি না? গিন্নির কাছে একেবারে কেঁচো। মেয়েকে যে ভয় করে তাকে আমি ঘেন্না করি, বুঝলে? আগে হ্যাঁ, তা কাল আপনার ছোট রায়ের ছেলে ওই চক্রবর্তী বাড়ির ছোটকাকে ধরেছিল, বলে তোমাকে তাকে বিয়ে করতে হবে। বলো কি? অচিন্ত্যবাবু একেবারে তীরের মতো সোজা হইয়া দাঁড়াইয়া উঠিলেন। উপলব্ধি করার ভঙ্গিতে বারবার ঘাড় নাড়িয়া বলিলেন, ঠিক কথা, ইন্দ্র রায়ের মতলব এতদিনে ঠাওর করতে পারছিলাম না। অহিন্দ্র ছেলেটি যে হীরের টুকরোর ছেলে। এবারেও তোমার 4th হয়েছে ইউনিভার্সিটিতে, বটে? ঠিক শুনেছ তুমি? আগে হ্যাঁ, বয়সে অনেকটা হলো, মানুষ হা করলেই বুঝতে পারি কি বলবে। তাছাড়া আপনার রায়মশাইয়ের মেয়ের বিয়ের তো অনেক হ্যাঙ্গামা আছে গো। চক্রবর্তী বাড়ির বউ আর রায়মশাইয়ের বোন, কুলের খুদ ধরতে তো লোকে রায়মশাইয়েরই ধরবে। ওরে বাপ রে বাপ, এই দেখ, কথাটা একেবারে ভুলে গিয়েছিলাম আমি। তুমি তো ভয়ানক বুদ্ধিমান লোক। দেখো, তুমি ব্যবসা করো, তোমার নিশ্চয়ই উন্নতি হবে। আমার কাছে যাবে তুমি? তোমাকে আমি সঙ্গে নেব, বলো না যেন কাউকে। এই খসখসের ব্যবসা। খসখস বুঝো তো? খসখস হলো বেনার মূল। বেনার মূল? হ্যাঁ, চুপ করো, সেজ রায়বাড়ির হরিশ আসছে। হরিশ রায় সেজ রায়বাড়ির একজন অংশীদার। সমস্ত রায়বংশের সিকি অংশের অধিকারী হইল সেজ তরফ। সেজ তরফের 1 আনা অংশের অর্থাৎ 16 আনা সম্পত্তির 1 পয়সা রকমের মালিক হইলেন হরিশ রায়। এই 1 পয়সা পরিমাণ জমিদারির অংশ লইয়া ভদ্রলোক অহরহই ব্যস্ত এবং কাজ লইয়া তাহার মাথা তুলিবারও অবসর থাকে না। কাগজের পর কাগজ তিনি তৈয়ারি করিয়া চলিয়াছেন। জমিদারির 1 কণা জমি যদি কেউ আত্মসাতের চেষ্টা করে, তবে তাহার আয়নার মতো কাগজে তৎক্ষণাৎ তাহার প্রতিবিম্ব পড়িবেই। কানে পৈতা জড়াইয়া গাঢ় হাতে হরিশ রায় একটি দাঁতন কাঠি চিবাইতে চিবাইতে নদীর ঘাটে আসিয়া নামিলেন। অচিন্ত্যবাবুকে দেখিয়া মৃদু হাসিয়া বলিলেন, কীরকম আজ যে এদিকে? উদাসভাবে অচিন্ত্যবাবু বলিলেন, এলাম। না মানে, এদিকে তো দেখি না বড়। হ্যাঁ, বলিয়াই হঠাৎ যেন তিনি আসিবার কারণটা আবিষ্কার করিয়া ফেলিলেন। বলিলেন, চরের ওপর কল বসেছে কিনা, চিনির কল, সুগার মিল, তাই ভাবলাম দেখে আসি ব্যাপারটা কীরকম হবে। কল? চিনির কল? হরিশ রায়ের বিস্ময়ের আর অবধি রইল না। চিনির কল করবে কে মশাই? এত টাকা কার কাছে আছে? কাল রাত্রে কলকাতা থেকে মস্ত এক মহাজন এসেছে, সঙ্গে আপনার 1টি বস্তা টাকা। আমি নিজের চোখে দেখেছি, অন আইস। ইন্দ্র রায় মহাশয়ের ওখানে কাল আমার নেমন্তন্ন ছিল কি না? ইন্দ্র? তা ইন্দ্র চর বন্দোবস্ত করছে নাকি? হ্যাঁ, উনি তো এখন চক্রবর্তীর বাড়ি সব দেখাশুনো করছেন। তিনি ভুরু নাচাইয়া মুচকি হাসিয়া ফেলিলেন। বলিলেন, কোনো খোঁজই রাখেন না আপনারা। হরিশ রায় বিচক্ষণতার পরিচয় দিয়া ঘাড় নাড়িতে নাড়িতে বলিলেন, এই দেখুন, এমন খোঁজ নাই যা হরিশ রায়ের কাগজে নাই, বুঝলেন? নবাব মুর্শিদুলি খাঁর আমল থেকে থাক নকশা, জমাবন্দি, জরিপি, খতিয়ান, জমা ওয়াসিল, বাকি সব আমার কাছে। কি বলবো, পয়সা তেমন নাই হাতে, তা নইলে চাকচান্দি লাগিয়ে দিতাম সব। আর অধর্ম অন্যায় করতে চাই না আমি। যদি একটি কলম আমি খুঁজি, সব ত্রাহি তাহি ডাক ছাড়বে। দেখি না, হোক না বন্দোবস্ত। আমরা এতদিন চুপ করেই ছিলাম, বলি চক্রবর্তীরা আমাদের দৌহিত্য, তা খাচ্ছে খাক, কিন্তু এ তো হবে না মশাই। অচিন্ত্যবাবু বলিলেন, সে আপনারা যা করবেন করুন গে মশাই, যত আজই বন্দোবস্ত হচ্ছে। হাসিয়া হরিশ বলিলেন, দেখুক না, ব্যাবা কাগজ আজ বার করছি, একেবারে কড়া ক্রান্তি, মার ধুলা পর্যন্ত মিলিয়ে দেখে দেব কাচর। অচিন্ত্যবাবুর এইসব কথা শুনিতে ভালো লাগিতেছিল না। তাহার মন তখন ভীষণ উত্তেজনায় ভরিয়া উঠিয়াছে। ভিতরে ভিতরে ইন্দ্র রায় কন্যাদায়ের ব্যবস্থা করিয়া বসিয়া আছে। হরিশ রায়কে এড়াইয়া চলিয়া যাইবার জন্য হঠাৎ কথা বন্ধ করিয়া ঠিকাদারকে বলিলেন, তাহলে তুমি কখন যাবে বলো তো? সন্ধেবেলা, কেমন? হরিশ জলের কুলকুচা ফেলিতে ফেলিতে আপন মনেই বলিলেন,
কি আর বলবো ইন্দ্রকে, লজ্জায় ঘাটে আর মুখ ধোয় নাই। ছি ছি, এত বড় কাণ্ডটার পরেও আবার রামেশ্বর চক্রবর্তীর সম্পত্তি দেখাশুনো করছে। ছি। অচিন্ত্যবাবু যাইতে যাইতে ফিরিলেন, মৃদু হাসিয়া বলিলেন, সেই তো বলছিলাম মশাই, কি খবর আর রাখেন আপনি? মাটির খবর নিয়েই মেতে আছেন আপনি, মানুষের মনের খবর কিছু রাখেন? ইন্দ্র রায় পাকা ছেলে, লজ্জার ঘাটে মুখ ধুয়ে বসে থাকলে ইন্দ্র রায়ের কন্যাদায় উদ্ধার হবে বলতে পারেন? রায় ওই রামেশ্বর চক্রবর্তীর ছোট ছেলের সঙ্গে এই মেয়ের বিয়ে দেবে? বলেন কি? আগে হ্যাঁ, ঠিকই আমি বলি। চক্রবর্তী বাড়িকে ইন্দ্র রায় বাঁধছে। রূপে গুণে এমন পাত্র পাবেন কোথায় মশাই? আরে মশাই, ওদের আর আছে কি? নাই, তাই মেয়ে জামাইয়ের জন্য রায় নাগর বসাচ্ছেন চরে। কিন্তু রামেশ্বরের যে কুষ্ঠ হয়েছে শোনা যায়। আগে না, ও সেসব আর রক্ত পরীক্ষা করিয়ে দেখিয়েছেন। ওটা হলো রামেশ্বরবাবুর পাগলামি। আচ্ছা, চলি আমি। অচিন্ত্যবাবু কথা কয়টা বলিয়া খুশি হইয়া উঠিলেন। দাঁড়ান দাঁড়ান, আমিও যাব। দন্তমার্জনা অর্ধ সমাপ্তভাবেই শেষ করিয়া হরিশ রায় উঠিয়া পড়িলেন। অচিন্ত্যবাবুর সঙ্গ ধরিয়া চলিতে চলিতে বলিলেন, দেখুন না আমি কি করি। তামাম কাগজ আমি এখনই গিয়ে বের করে ফেলব, সব শরীরকে ডাকবো, সকলে মিলে বলবো, ইন্দ্রকেও বলবো, মহাজনকেও বলবো, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। শোনে ভালো, না শোনে কালই সদুরে গিয়ে দেব 1 নম্বর ঠুকে, আর সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন। করুক না, কি করে কল করবে? কল বসাবে, নগর বসাবে। অচিন্ত্যবাবু বলিলেন, কল বসালে সর্বনাশ হবে মশাই। রাজ্যের লোক এসে জুটবে, কুলি কামিন গুন্ডা বদমায়েশ চুরি ডাকাতি রোগ, সে এক বৃষ্টি ব্যাপার হবে মশাই। তাছাড়া সমস্ত জিনিস হয়ে যাবে অগ্নিমূল্য, গেরস্থ লোকেরই হবে বিপদ। তার চেয়ে অন্য উপায়ে উন্নতি কর না নিজের। কত ব্যবসা রয়েছে, এই ধরুন গাছগাছরা চালান দাও, খসখস। অচিন্ত্য সহজা চুপ করিয়া গেলেন। হরিশ রায় তাহার হাত ধরিয়া বলিলেন, আসুন আপনি, আপনাকেই দেখাবো আমি কাগজ। আপনি ইন্দোর বন্ধু লোক, কই আপনিই বলুন তো ন্যায্য কথা। আয়নার মতো কাগজ, এক নজরে বুঝতে পারবেন। ইন্দ্র না হয় বড় লোক, আমাদের না হয় পয়সা নাই, তা বলে এই অধর্ম করতে হবে? কিছুক্ষণের মধ্যে হরিশ রায়ের বাড়িতে রায় বংশের প্রায় সকল শরিকি আসিয়া জুটিয়া গেল। আস্ফালন ও কটূক্তিতে প্রসন্ন প্রভাত কদর্য তিক্ত হইয়া উঠিল। সঙ্গতিহীন এক নাবালক পক্ষের অভিভাবিকা নাগিনীর মতোই বিষোদ্গার করিয়া কেবলই অভিসম্পাদ বর্ষণ করিতে আরম্ভ করিল। ধ্বংস হবে, ভোগ করতে পাবে না। অনাথা ছেলেকে আমার যে ফাঁকি দেবে, তার মেয়ে বাসরে বিধবা হবে, নিপংস হবে, এই আমি বলে রাখলাম। রাঙা বর বাসরে মরবে। ইন্দ্র রায় ইহার জন্য প্রস্তুত ছিলেন না। রায়গোষ্ঠী দল বাঁধিয়া আসিয়া অর্ধপতিত আভিজাত্যের স্বভাবধর্ম অনুযায়ী যে কদর্য দম্ভ ও কুটিল মনোবৃত্তির পরিচয় দিল, তাহাতে তিনি স্তম্ভিত হইয়া গেলেন। বিশেষ করিয়া রায়বংশের গঞ্জিকাসেবী এক শরিক সুলোপানি যখন ক্রোধে আত্মহারা হইয়া কদর্য ভঙ্গিতে হাত পা নাড়িয়া বলিল, বাবু আমার লগর বসাবেন মেয়ে জামাইয়ের লেগে, আর আমরা সব ফ্যাল করে তাকিয়ে দেখব নাকি? ইন্দ্র রায় বলিলেন, সুলোপানি এ কি বলছো তুমি? রায়ের মুখের কাছে 2 হাত নাড়িয়া সুলোপানি বলিল, আহা ন্যাকা আমার রে, ন্যাকা বলি আমরা কিছু বুঝি না নাকি? রামেশ্বরের ব্যাটার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দেবার কথা আমরা বুঝি না বুঝি? ইন্দ্র রায় স্তম্ভিত হইয়া গেলেন। তাহার মনে হইল পায়ের তলার পৃথিবী বুঝি থরথর করিয়া কাঁপিতেছে। সভয়ে তিনি চোখ বুজিলেন। তাহার চোখের সম্মুখে ফুটিয়া উঠিল গত সন্ধ্যায় উপাসনার সমক্ষে মনুষ্যকে দেখা দৃশ্য। চক্রবর্তী বাড়ি ও রায়বাড়ির জীবন পথের সংযোগস্থলে ভাঙনের অতল অন্ধকূপ। সুলোপানি কদর্য ভাষায় আপন মনে বকিতেছিল। অন্যান্য রায়েরা আপনাদের মধ্যে উত্তেজিতভাবে আলোচনা করিতেছিল। হরিশ রায় বেশ বুঝাইয়া বলিবার ভঙ্গিতে বলিলেন, বেশ তো 5 জনের সঙ্গে একসঙ্গে মজলিস করে বসো। আমি ফেলে দিই তামাম কাগজপত্র একটি একটি করে একেবারে রুদ্রাক্ষের মালার মতো গাথা। দেখো, বিচার করে দেখো, যদি সকলের হয় সকলে নেবে। চক্রবর্তীদের একার হয় একাই নেবে চক্রবর্তীরা, একা তোমার হয় তুমি নাও।
তারপর তুমি দান করো মেয়ে জামাইকে, নিজে রাখো, যা হয় করো। যখন বলতে আসি কান দুটো ধরে মলে দিও। ইন্দ্র রায়ের কানে ইহার একটা কথাও প্রবেশ করিল না। ধীরে ধীরে তিনি আত্মসম্বরণ করিয়া এতক্ষণে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ধীরে ধীরে তিনি আত্মসম্বরণ করিয়া এতক্ষণে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, তারা, তারা মা। তারপর তিনি ডাকিলেন, গোবিন্দ, ওরে গোবিন্দ। গোবিন্দ রায়ের চাকর। চাকরের সাড়া না পাইয়া তিনি ডাকিলেন, ঘরের মধ্যে কে রয়েছে? ঘরের মধ্যে ছিল অমল ও অহিন্দ্র। অহিন্দ্র বিস্ফারিত দৃষ্টিতে স্তম্ভিতের মতো বসিয়াছিল, আর অমল হাসিয়া গড়াইয়া পড়িতেছিল, বলিতেছিল, কুরুকুল চিৎকার করছে পাণ্ডব যাদবদের মিতালি দেখে, মাই গড। পিতার স্বর শুনিয়া সে হাসি থামাইয়া বাহিরে আসিতেই রায় বলিলেন, গোবিন্দ কোথায়? এদের তামাক দিয়ে দিতে বলো। সুলোপানি বলিল, তামাক আমরা ঢের খেয়েছি, তামাক খেতে আমরা আসি নাই, আগে আমাদের কথার জবাব চাই। কথার জবাব? সঙ্গে সঙ্গে ক্রোধে রায়ের মাথা উত্তপ্ত হইয়া উঠিল। বিপুল ধৈর্যের সহিত আত্মসম্বরণ করিয়া কিছুক্ষণ পর বলিলেন, জবাব আমি এখনই দিতে পারলাম না, ও বেলায় দু একজন আসবেন, তখন জবাব দেব আমি। সুলোপানি আবার লাফ দিয়া উঠিয়াছিল, কিন্তু হরিশ তাহাকে থামাইয়া দিয়া বলিলেন, থামো সুলোপানি, ইন্দ্র হলো এখন আমাদের রায় গোষ্ঠীর প্রধান লোক, তার সঙ্গে এমন করে কথা কইতে নাই, আমি বলছি। সুলোপানি সঙ্গে সঙ্গে হরিশের উপরে ক্রোধে ক্ষিপ্ত হইয়া উঠিল, বলিল, যা যা, তোষামুদে কোথাকার, তোষামুদি করতে হয় তুই করগে যা, আমি করব না। আচ্ছা আচ্ছা, কে যায় চরের ওপর দেখা যাবে। বলিয়া সে হনহন করিয়া কাছারির বারান্দা হইতে নামিয়া চলিয়া গেল। হরিশ বলিলেন, তাহলে মামলা মকদ্দমায় স্থির ইন্দ্র? ইন্দ্র রায় বলিলেন, আপনারা আগে আগে গেলে আমাকে রামেশ্বরের হয়ে পেছনে পেছনে যেতে হবে বই কি। হরিশ বলিলেন, তুমি ঠকবে ইন্দ্র, আমার কাছে এমন কাগজ আছে একেবারে বম্ভাস্ত। ইন্দ্র রায় হাসিলেন, কোনো কথার উত্তর দিলেন না। আবার একবার আফসালন করিয়া রায়েরা চলিয়া গেল। সুলোপানি কিন্তু তখনও চলিয়া যায় নাই, সে ইন্দ্র রায়ের দারোয়ানের নিকট হইতে খৈনি লইয়া খাইতেছিল। রায় আজ অসময়ে অন্দরে প্রবেশ করিয়া বলিলেন, হেম, আমার আহ্নিকের জায়গা করো তো। অন্দর হইতে হেমাঙ্গিনী সমস্ত শুনিতেছিলেন। তিনিও আজ দৃগ্ভান্তের মতো বিহ্বল হইয়া পড়িয়াছেন। উমা, তাহার বড় আদরের উমা, অহিন্দ্র সোনার অহিন্দ্র, কিন্তু এই তো কোনোদিন তিনি কল্পনা করেন নাই। শান আহ্নিক শেষে রায় আহারে বসিলেন। হেমাঙ্গিনী বলিলেন, ওদের কথায় তুমি কান দিও না, কুৎসা করা ওদের স্বভাব। রায় মৃদু হাসিলেন, বলিলেন, আমি বিচলিত হইনি হেম। সন্ধ্যায় তিনি বিমলবাবুকে লইয়া বসিলেন। বাধা বিঘ্নের সম্ভাবনার কথা সমস্ত বলিয়া রায় বলিলেন, বাধা বিঘ্ন হবে এ আমি বিশ্বাস করি না, ওদের জানি আমি, তবে সমস্ত কথা আপনাকে আমার বলা দরকার, তাই বললাম। আপনি কাগজপত্র দেখুন, দেখলে সত্যিকার আইনের দিকটাও দেখতে পাবেন। বিমলবাবু কাগজগুলি গভীর মনোসংযোগ করিয়া দেখিলেন, তারপর বলিলেন, আমার দিক থেকে কোনো আপত্তি নেই, আজই দলিল হয়ে যাক। টাকা কড়ির কথাবার্তা শেষ করিয়া তিনি অমলকে পাঠাইলেন সুনীতির নিকট। সুনীতির অনুমোদন লওয়া আবশ্যক। কিছুক্ষণ পর অমল ও অহিন্দ্র ফিরিয়া আসিল। অহিন্দ্র বলিল, মা বললেন আপনি যা করবেন তাই তার শিরোধার্য, তবে তিনি একটা কথা বলেছেন। রায় বলিলেন, কি বলো। নবীন বাগদির স্ত্রী তার কাছে এসেছিল, অন্য বাগদিরাও এসেছিল সঙ্গে, তারা আমাদের পুরনো চাকর, তারা কিছু জমি চায়। রায় একটু চিন্তা করিয়া বলিলেন, ভালো, তাদের জন্য 25 বিঘে জমি রেখেই বন্দোবস্ত হবে, কিন্তু চরটা তাহলে মাফ করা দরকার। আজ দলিলের খসড়া হয়ে যাক, কাল মাফ করে দলিল লেখা হবে, কি বলেন বিমলবাবু? বিমলবাবু বলিলেন, তাই হবে। তাহলে আমি সন্ধ্যা সেরে আসি। রায় উঠিলেন, কিন্তু যাওয়া হইল না। বারান্দার বাহির হইতে দেখিলেন যোগীশ মজুমদার বাগানের রাস্তা ধরিয়া কাছারির দিকে আসিতেছে। আজ মজুমদারের সঙ্গে একজন চাপরাশি।
মজুমদার এখন চক্রবর্তী বাড়ির বিকৃত সম্পত্তির মালিক, রায়দের শরিক জমিদার। ইন্দ্র রায় ঈষৎ হাসিলেন, হাসিয়া সম্ভাষণ করিলেন, এসো এসো মজুমদার, এসো। কি ব্যাপার হঠাৎ? স্বভাবসিদ্ধ বিনয়ের হাসি হাসিয়া মজুমদার বলিল, এলাম আপনার শ্রীচরণ দর্শন করতে। রায় বলিলেন, শ্রী এখন বিগত হয়েছে মজুমদার, শুধু চরণই অবশিষ্ট, সুতরাং কথাটা তোমার বিনয় বলেই ধরে নিলাম। এখন আসল কথাটা কি বলো তো? সংক্ষিপ্ত হলে এখনই বলতে পারো, সময়ের দরকার হলে একটু অপেক্ষা করতে হবে, আমার সন্ধ্যার সময় চলে যাচ্ছে। মজুমদার বলিল, কথা অল্পই, মানে আপনি তো জানেন চক্রবর্তী বাড়ির সেই ঋণটা, সেটা বেনামিতে আমারই নেওয়া। নিলামে সম্পত্তি ডাকলাম, এখনও বাকি অনেক। আজ শুনছি চটটাও বন্দোবস্ত হয়ে যাচ্ছে, তা আমার কি ব্যবস্থা হবে? রায় অদ্ভুত হাসি হাসিয়া মজুমদারের মুখের দিকে চাহিয়া বলিলেন, কথাটার উত্তর কি আমার কাছেই শুনবে মজুমদার? চক্রবর্তী বাড়ি তো তোমার অচেনা নয়। কথাটা সুরের মধ্যে সূচের মতো তীক্ষ্ণতা ছিল। মজুমদার সে তীক্ষ্ণতার আঘাতে একেবারে হিংস্র হইয়া উঠিল, বলিল, আপনি তো এখন ও বাড়ির মালিক রায়মশাই, চক্রবর্তী সম্বন্ধী, আবার হবু বেয়াই। রায় গম্ভীরভাবে নিঃশ্বাস টানিয়া অজগরের মতো ফুলিয়া উঠিলেন, বলিলেন, হ্যাঁ, রামেশ্বরের সম্বন্ধী আমি বটে, আর বেয়াই হবার কথাও ভাবছি। এখন উত্তরটাও আমার শোনো। চাকরের কাছে ধার, জানি সে আমার টাকা চুরি করে আমাকেই ধার দিয়েছে, কিন্তু সে যখন ধার বলেই নিয়েছি, তখন আমার ভগ্নিপতি কি আমার হবু বেয়াই কখনো দেবে না বলবেন না? মজুমদার মুহূর্তে এতটুকু হইয়া গেল। রায় বলিলেন, কাল সকালে এসো তোমার হ্যান্ডনোট নিয়ে। তারপর কণ্ঠস্বর মৃদু ও মিষ্ট করিয়া বলিলেন, বসো, তামাক খাও। গোবিন্দ, মজুমদার মহাশয়কে তামাক দাও। তিনি অন্দরে চলিয়া গেলেন। চলিতে চলিতেই গম্ভীর স্বরে তিনি ডাকিলেন, তারা, তারা মা। মাস 6 পর। শীত জর্জর শেষ হেমন্তের প্রভাতটি কুয়াশা ও ধোঁয়ায় অস্পষ্ট হইয়া উঠিয়াছে। চরটার কিছুই দেখা যায় না। শেষ রাত্রি হইতেই গাঢ় কুয়াশা নামিয়াছে, তাহার উপর লক্ষ লক্ষ ইট পুড়িতেছে। সেই সব ভাটার ধোঁয়া ঘন বায়ুস্তরের চাপে অবনমিত হইয়া সাদা কুয়াশার মধ্যে কালো কুণ্ডলী পাকাইয়া নিথর হইয়া ভাসিতেছে। বিপুল বিস্তার দুধে ধোয়া পাতলা একখানি চাদরের ওপর কে যেন খানিকটা কালি ফেলিয়া দিয়াছে। হিমশীতল কুয়াশার কণাগুলি মানুষের মুখে, চোখের পাতায়, চুলের ওপর আসিয়া লাগিতেছে। তাহার সঙ্গে অতি সূক্ষ্ম বালির মতো কয়লার কুচি, কয়লার ধোঁয়ার গন্ধে ভিজা বাতাস আরও যেন ভারী বোধ হইতেছে। ইহার মধ্যেই বিমলবাবু, কলিকাতার কলওয়ালা মহাজন, চরের উপর একটি বাংলো তৈয়ারি করিয়া বাসা গাড়িয়া বসিয়াছেন। কল তৈয়ারি আরম্ভ হইয়া গিয়াছে। কাজ খুব দ্রুতবেগে চলিতেছে। এখানকার লোকে কাজের গতি দেখিয়া বিস্ময়ে হতবাক হইয়া পড়িয়াছে। এমন দ্রুতগতিতে যে কাজ হইতে পারে, এ ধারণাই তাহারা করিতে পারে না। এ যেন বিশ্বকর্মার কাণ্ড, এক রাত্রে প্রান্তরের ওপর প্রকাণ্ড নগর গড়িয়া ওঠার মতো ব্যাপার। বিমলবাবু বাংলোর বারান্দায় একখানা ইজি চেয়ারের ওপর বসিয়া চা পান করিতেছিলেন এবং কুয়াশার দিকে চাহিয়াছিলেন। কুয়াশার মধ্যে কোথা হইতে বাষ্পের জোরে বাজানো বয়লারের বাঁশি ভো ভো শব্দে বাজিয়া উঠিল। একটি ভার্টিক্যাল বয়লারও ইহার মধ্যে বসানো হইয়াছে। বয়লারের জোরে নদীর গর্ভে একটা পাম্প চলিতেছে। সেই পাম্পে ইট তৈয়ারির কাজে প্রয়োজন মতো জল সরবরাহ হইতেছে। জলের পাইপ বিমলবাবুর বাংলোয় চলিয়া আসিয়াছে এবং প্রয়োজন মতো এখানে কলের মুখ লাগাইয়া যখন যেখানে ইচ্ছা জল লইবার ব্যবস্থা করা হইয়াছে। বাংলোর সম্মুখেই একটা পাকা ইন্দারাও হইয়া গিয়াছে। ইন্দারাটার চারিপাশে বাগানের নানা রকমের মৌসুমি ফুল ও তরিতরকারির গাছ। বারান্দার ধারেই একটা জলের কলের মুখ। সেখানে একটি প্রশস্ত শান বাঁধানো চাতাল ও একটি চৌবাচ্চা। সেই চাতালে বসিয়া সারি সাঁওতালদের সেই দীর্ঘাঙ্গী মেয়েটি বাসন মাজিতেছে।
বিমলবাবুর বাসায় শাড়ি এখন ঝিয়ের কাজ করে। কুয়াশা এত ঘন যে বিমলবাবু শাড়িকেও স্পষ্ট দেখিতে পাইতেছেন না। সাদা কাপড় পরিহিত শাড়িকে দেখিয়া মনে হয় কুয়াশার একটা পুঞ্জ মেঘ ওখানে জমিয়া আছে। এই কুয়াশার মধ্যে কোথাও শূন্য মার্গে অবিরাম কর্ণিকের ও ইটের ঠুং ঠুং শব্দ উঠিতেছে, আর উঠিতেছে লোহার উপর লোহার প্রচণ্ড আঘাতের শব্দ। চারিদিকের মুক্ত প্রান্তর বহিয়া শব্দটা শনশন শব্দে ছুটিয়া চলিয়া দিগন্তে বিপুল শব্দে প্রতিধ্বনিত হইয়া আবার ফিরিয়া আসিতেছে। বেলা বাড়িবার সঙ্গে সঙ্গে কুয়াশা ধীরে ধীরে কাটিতেছিল। কয়লার ধোয়া মাটির বুক হইতে শূন্য মণ্ডলে উপরে উঠিতে আরম্ভ করিল। বিমলবাবু শাড়ির দিকে চাহিয়া ঈষৎ হাসিলেন। শাড়ির মাথায় মৌসুমি ফুলের শাড়ি, ইহারই মধ্যে সে কখন ফুল তুলিয়া চুলে পড়িয়াছে। বিমলবাবু রাগের ছলনা করিয়া বলিলেন, আবার তুই ফুল তুলেছিস? শাড়ি শঙ্কিত মুখে বিমলবাবুর মুখের দিকে চাহিয়া রহিল। শাড়ির মতো উচ্ছল চঞ্চল বর্বররাও বিমলবাবুকে ভয় করে। অজগরের মুখের অদূরবর্তী জীবের মতো যেন অসাড় হইয়া যায়। এই চর ব্যাপিয়া বিপুল এবং অতিকায় কর্মসমাবেশের সমগ্রটাই যেন বিমলবাবুর কায়ার মতো। মানুষের দেহ লইয়া তিনি যেন তাহার জীবাত্মা। তাহার সম্পদ, কর্মদক্ষতা, গাম্ভীর্য, তৎপরতা সব লইয়া বিমলবাবুর একটা ভয়াল রূপ তাহারা মনশ্চক্ষে প্রত্যক্ষ করে এবং ভয়ে স্তব্ধ হইয়া যায়। শাড়ির ভয় দেখিয়া বিমলবাবু একটু হাসিলেন। তারপর পাশের টিপয়ের উপর ফুলদানি হইতে এক গোছা মৌসুমি ফুল লইয়া শাড়িকে ছুঁড়িয়া মারিলেন। বলিলেন, এই নে। শাড়ি ফুলের গোছাটি কুড়াইয়া লইয়া শঙ্কার সহিতই একটু হাসিল। তারপর বলিল, সেই কাপড় তুমি কিনে দিবি না? দেব দেব। কবে দিবি গো? আচ্ছা, আজই দেব। তুই এখন ভেতরে গিয়ে সব পরিষ্কার করে ফেল, ওই সরকারবাবু আসছে। কুয়াশা এখন প্রায় কাটিয়া আসিয়াছে। বাংলোর মুখ হইতে সোজা একটা পাকা প্রশস্ত রাস্তা কারখানার দিকে সোজা চলিয়া গিয়াছে। সেই রাস্তা ধরিয়া আসিতেছিল সুলোপানি রায়, রায়বংশের সেই গঞ্জিকা সেবী উগ্র মেজাজি লোকটি। সুলোপানির সঙ্গে জন কয়েক চাপরাশি। সুলোপানি আস্ফালন করিতেছিল প্রচুর। সুলোপানি বিমলবাবুর সরকার। তাহার উগ্র মেজাজ ও বিক্রম দেখিয়া তিনি তাহাকে লেবার সুপারভাইজার, বাংলা মতে কুলি সরকার নিযুক্ত করিয়াছেন। সুলোপানি কুলিদের হাজিরি রাখে, তাহাদের খাটায়, শাসন করে। মাসিক বেতন 12 টাকা। শুধু সুলোপানিই নয়, রায়হাটের অনেকেই এখানে চাকরি পাইয়াছেন। ইন্দ্র রায় বিমলবাবুর কৌশল দেখিয়া হাসিয়াছিলেন, মুগ্ধ হইয়া হাসিয়াছিলেন। মামলা মকদ্দমার সমস্ত সম্ভাবনা চাকরির খাঁচায় বন্ধ করিয়া ফেলিলেন এই বিচক্ষণ ব্যবসায়ীটি। মজুমদার এখন বিমলবাবুর ম্যানেজার, অচিন্তবাবু অ্যাকাউন্টেন্ট, হরিশ রায় গুমস্তা, আরও কয়েকজন রায়বংশীয় এখানে কাজ পাইয়াছে। ইন্দ্র রায়ের নায়েব মিত্তিরের ছেলেও এখানে কাজ করিতেছিল। ইন্দ্র রায় নিজেই তাহার জন্য অনুরোধ জানাইয়াছিলেন, কিন্তু সম্প্রতি বিমলবাবু দুঃখের সহিত তাহাকে নোটিশ দিয়াছেন, কাজ তাহার সন্তোষজনক হইতেছে না। সুলোপানি চিৎকার করিতে করিতেই আসিতেছিল, হারামজাদা, ব্যাটারা সব শুয়ার কা বাচ্চা। বিমলবাবুর কপালে বিরক্তির রেখা ফুটিয়া উঠিল। বলিলেন, আস্তে, তারা তো এখানে কেউ নেই। সুলোপানি অর্থ দমিত হইয়া বলিল, আগে না, ওই ব্যাটার সাঁওতালরা। হ্যাঁ, ব্যাটারা হারামজাদাই বটে, কিন্তু হয়েছে কি? ব্যাপারটা কি? আস্তে আস্তে বলো। সুলোপানি এবার সম্পূর্ণ দমিয়া গিয়া অনুযোগের স্বরে বলিল, আগে আজ কেউ আসে নাই। আসেনি? আগে না। বিমলবাবুর ভ্রুযুগল ও কপাল আবার কুঞ্চিত হইয়া উঠিল। সুলোপানি উৎসাহিত হইয়া বলিয়া উঠিল, হুকুম দেন, গলার গামছা নিয়ে ধরে আনুক সব। বিমলবাবু ব্যঙ্গের হাসি হাসিয়া বলিলেন, রায় সাহেব, এটা তোমার পৈতৃক জমিদারি নয়, এটা হলো ব্যবসা। এতে গলায় গামছা চলবে না। না এসেছে নেই, কাজ আজ বন্ধ থাক। বিকেলবেলা সবাইকে ডাকবে এখানে আমার কাছে। একবার শ্রীবাস দোকানিকে আমার কাছে পাঠিয়ে দেবে, জরুরি দরকার। আর হ্যাঁ, কাল রাতে লোহাগুলো সব এসে পৌঁছেছে? আগে না, এখনও 2 বার লরি যাবে, তবে শেষ হবে।
লরি তো জোরে যেতে পারছে না, স্টেশনের রাস্তায় ধুলো হয়েছে এক হাঁটু, আর মাঝে মাঝে এমন গর্ত। মেরামত করাও নিজেদের লোক দিয়ে, জলদি মেরামত করিয়ে নাও। ডিস্ট্রিক্ট বোর্ডের মুখ চেয়ে থাকলে চলবে না, তাদের সেই বছরে একবার মেরামত, তাও হরির লুটের মতো মাটি কাকড় ছিটিয়ে দিয়ে। লরি যখন স্টেশনে যাবে তখন ইটের কুচি বোঝাই দিয়ে দাও, যেখানে যেখানে গচকা পড়েছে ঢেলে দিক সেখানে, তারপর কয়েক লরি কাকড় দিয়ে মেরামত করাও, বুঝলে? আগে হ্যাঁ। আচ্ছা, যাও তুমি এখন। সুলোপানি একটি নমস্কার করিয়া শান্তশিষ্ট ব্যক্তির মতোই চলিয়া গেল। তাহার মতো গঞ্জিকা সেবীর আজন্ম অভ্যাস উগ্র মেজাজের কড়া তারও কেমন করিয়া বিমলবাবুর সম্মুখে শিথিল মৃদু হইয়া যায়। আসে সে আস্ফালন করিতে করিতে, কিন্তু যায় যেন দম দেওয়া যান্ত্রিক পুতুল মানুষের মতো। বিমলবাবু ডাকিলেন, শাড়ি। শাড়ি আসিয়া নীরবে চকিত দৃষ্টি তুলিয়া দাঁড়াইল। পরিপূর্ণ আলোকে দেখা যায় না। শাড়ির নিটোল স্বাস্থ্যভরা দীর্ঘ দেহখানি আর সে তৈলাক্ত অতি মসৃণতায় প্রসাদিত নয়। রুক্ষ প্রসাধনীর একটি ধূসর দীপ্তি সর্বাঙ্গে সুপরিস্ফুট। পরমে তাহার সাঁওতালি মোটা শাড়ি নাই, একখানা ফুলবার মিলের শাড়ি সে পরিয়া আছে। বর্বর আদিম জাতির দেহে অপরিচ্ছন্নতার একটা আরণ্য কটু গন্ধ থাকে, কিন্তু শাড়ি আসিয়া নিকটে দাঁড়াইলে আর সে গন্ধ পাওয়া যায় না। বিমলবাবু বলিলেন, আবার সব তোদের পাড়ায় লোক গোলমাল করছে নাকি? শাড়ি শঙ্কিত হইয়া উঠিল, বলিল, আমি সে জানি না গো, উহারা তো বললে না আমাকে। তবে সব খাটতে এলো না যে? শাড়ির মুখে এবার সংকুচিত একটি হাসি ফুটিয়া উঠিল। আশ্বস্ত কণ্ঠে সে বলিল, কাল আমাদের জমিদার বাবু, ওই যে রাঙা বাবু, উহার শ্বশুর হবে জি ওই রায় বাবু, সিপাই পাঠালে জি, বললে জমিগুলা চষতে হবে, কলাই বুনবে, সরষা বুনবে, আলু লাগাবে, আর ধানগুলা কাটতে হবে। বিমলবাবু ভ্রু কুঞ্চিত হইয়া উঠিল। আপন মনেই তিনি বলিয়া উঠিলেন, ড্রোনস অব দি কান্ট্রি, ইডিয়টস, দিস জমিনদার্স। শাড়ি শঙ্কিত হইয়া উঠিল। তাহার কালো মুখে সাদা চোখ দুইটিতে শঙ্কার ছায়া ঘনাইয়া আসিল, রাত্রির আকাশের চাঁদের উপর পৃথিবীর ছায়ার মতো। বিমলবাবু কি বলিলেন সে যে তাহা বুঝিতে পারিতেছে না, তবু ভালো যে সম্মুখে এখন হাড়িয়ার বোতলটা নাই। বিমলবাবু বলিলেন, সকলে তো চাষ করে না, তারা এলো না কেন? উহাদিকে ধান কাটাতে লাগালে। শাড়ির কণ্ঠস্বর ভীত শিশুর মতো। ধান কাটাতে লাগালে? পয়সা দেবে না দেবে না? না, বেগার লিলে, উহারা যে জমিদার বটে, রাজা বটে। বিমলবাবু গম্ভীর হইয়া গেলেন। কিছুক্ষণ পর উঠিয়া মোটা চেস্টারফিল্ড কোটটা গায়ে দিয়া বলিলেন, ছড়িটা নিয়ে আয়। শাড়ি তাড়াতাড়ি ছুরিটা আনিয়া বিমলবাবুর হাতে দিল। বিমলবাবু এবার প্রসন্ন হাসি হাসিয়া শাড়ির কপালে আঙুলের একটি টোকা দিয়া ক্ষিপ্র পদে রাস্তার উপর নামিয়া পড়িলেন। কুয়াশা কাটিয়া এখন রৌদ্র ফুটিয়া উঠিয়াছে। চরখানাকে এখন স্পষ্ট দেখা যাইতেছে। সর্বাগ্রে চোখে পড়িল আকাশলোকের দিকে উদ্ধত ভঙ্গিমায় উদ্ধত একটা অর্ধ সমাপ্ত ইটের গড়, চিমনি। সেইখানে কর্ণিকের ঠুং ঠাং শব্দ উঠিতেছে। ওদিকে আরও একখানা সুসমাপ্ত বাংলো, ওটা আপিস ঘর। পাশে একটা লোহার ফ্রেমে গড়া আচ্ছাদনহীন শেড। এতক্ষণে শাড়ির মুখখানি ঈষৎ দীপ্ত হইয়া উঠিল। বিমলবাবু খানিকটা অগ্রসর হইয়া গেলে সে স্বচ্ছন্দে সহজ হইয়া গ্রীষ্ম সন্ধ্যার জলসিক্ত অঙ্কুরের মতো জাগিয়া উঠিল। কাজ করিতে করিতে সে এবার গুনগুন করিয়া গান আরম্ভ করিল, নিজেদের ভাষায় গান। ও বাবা গো, এই জঙ্গলের ভিতর কি আঁধার, আর কত গাছ! এখানে সাপও চলিতে পারে না। এই জঙ্গলের পরেই নাকি রামচরের সেই সূর্য ঠাকুরের শোবার ঘর পর্যন্ত লম্বা ভাঙা, যেখানে বসতি নাই, পাখি নাই। তুমি আমাকে এখানে একলা ফেলিয়া যাইও না ওগো ভালোবাসার লোক। শাড়ি এখন বিমলবাবুর বাংলোয় কাজ করে, এইখানেই সে বাসও করিতেছে। কয়টা মাসের মধ্যে ঘটিয়া গিয়াছে অনেক। বিমলবাবু এখানে আসার কিছুদিনের মধ্যেই শাড়ি অনুভব করিল অজগরের সম্মুখস্থ শিকারের সর্বাঙ্গ যেমন অবশ হইয়া যায়, সেও যেন তেমনি অবশ হইয়া পড়িতেছে। চিৎকার করিয়া আপনজনকে ডাকিয়া সাহায্য চাইবার শক্তি পর্যন্ত তাহার রহিল না।
সম্পদ, গাম্ভীর্য, কর্মক্ষমতা, প্রভুত্ব বিস্তারের শক্তি, তৎপরতা প্রভৃতিতে বিচিত্র সুদীর্ঘকায় অজগরের মতোই ভয়াল বিমলবাবু। অজগরের মুখের মধ্যে সারি অচেতন পশুর মতো ধরা পড়িল। তাহার কঠিন দৃষ্টির সম্মুখে কাহারও প্রতিবাদ করিবার সাহস হইল না। আরও একটা বিচিত্র ব্যাপার ঘটিয়া গেল। সাঁওতাল পল্লীর সকলেই এক দিক হইতে সর্দার কমল মাঝি ও সারি স্বামীকে একঘরে করিল, অথচ তাহারাই রহিল বিমলবাবুর একান্ত অনুগত। কিছুদিনের মধ্যে সারি নিজেই পঞ্চজনের কাছে সামকচারীর অর্থাৎ বিবাহ বিচ্ছেদের প্রার্থনা করিল। সামাজিক আইন মতো তাহারই জরিমানা দিবার নিয়ম। চাহিবার পূর্বেই সে 100 টাকা পঞ্চের সম্মুখে নামাইয়া দিল। কয়েকদিনের মধ্যেই একদিন দেখা গেল সকালে বুড়া কমল মাঝি তাহার বৃদ্ধা স্ত্রী এবং সারির স্বামী রাতের অন্ধকারের মধ্যে কোথায় চলিয়া গিয়াছে। সাঁওতাল পাড়ার সর্দার এখন চূড়া মাঝি, সে কাঠের পুতুলের ওস্তাদ। সর্দার মাঝির জমি শ্রীবাসপাল দখল করিয়া লইল, তাহার নাকি বন্ধকি দলিল আছে। সারি এখন বিমলবাবুর বাংলোয় কাজ করে। বাংলোর সীমানার মধ্যেই আউট হাউসে থাকে। তাহার বেশভূষার প্রাচুর্য দেখিয়া সারির সখীরা বিস্মিত হইয়া যায়। এক একদিন দেখা যায় গভীর রাত্রে সারি ভয়ত্রস্তা হরিণীর মতো ছুটিয়া পলাইতেছে। তাহার পিছনে ছুটিয়াছেন বিমলবাবু, হাতে একটা হান্টার। গান গাহিতে গাইতে সারি কাজ করিতেছিল। ঘরের দেওয়ালের গায়ে টাঙানো প্রকাণ্ড আয়নার কাছে আসিয়া সে কাজ বন্ধ করিয়া দাঁড়াইল। চুলটা একবার ঠিক করিয়া লইল, একবার হাসিল, তারপর দেহকানি দোলাইয়া হিল্লোল তুলিয়া সে নাচিতে আরম্ভ করিল। জঙ্গলের ভিতর আঁধার, আর কি ঘন গাছ, আমাকে ফেলিয়া যাইও না ওগো ভালোবাসার লোক। বাংলোর সম্মুখ দিয়া পথটা সোজা চলিয়া গিয়াছে। সুগঠিত পথ, ইটের কুচি ও লাল কাকড় দিয়া গড়িয়া তোলা হইয়াছে। সরল রেখার মতো সোজা, তেমনি প্রশস্ত। অন্তত 3খানা গাড়ি পাশাপাশি চলিতে পারে। কুয়াশায় অল্প ভিজিয়া রাঙা পথখানির রক্তাভা আরও গাঢ় হইয়া উঠিয়াছে। বাংলো হইতে খানিকটা আসিয়ায় পথের দুপাশে আরম্ভ হইল সারি সারি খড়ের তৈয়ারি কুড়ে ঘর। অনেক বিদেশি কুলি আনিতে হইয়াছে। বাক্স ফরমার, ইট পাড়া, ইটের ভাটি দেওয়া, কলের লোহা লক্করের কাজ এদেশের অনভিজ্ঞ ও অপটু মজুর দিয়া হয় নাই। ওই কুলিদেরই সাময়িক আশ্রয় হিসেবে ঘরগুলি তৈয়ারি হইয়াছে। ওপাশে ইহার মধ্যেই কুলিদের স্থায়ী বাসস্থান প্রায় তৈয়ারি হইয়া আসিল। পাকা ইটের লম্বা একটা ব্যারাক, ছোট ছোট খুবরি ঘর, সামনে এক এক টুকরো বারান্দা। কুলিদের কুটিরগুলি এখন জনবিরল। বয়লারের ভো বাজিবার সঙ্গে সঙ্গেই সকলেই প্রায় কাজে চলিয়া গিয়াছে। থাকিবার মধ্যে কয়েকটি প্রায় অক্ষম বৃদ্ধ বৃদ্ধা আর উলঙ্গ অর্ধ উলঙ্গ ছেলের পাল। বৃদ্ধ মাত্র কয়েকজন। তাহারা উবু হইয়া ঘোলাটে চোখে অলস অর্থহীন স্তিমিত দৃষ্টিতে চাহিয়া বসিয়া আছে। বৃদ্ধা কয়েকজন জটলা পাকাইয়া রৌদ্রের আশায় বসিয়া পরস্পরের অপরিচ্ছন্ন মাথা হইতে উকুন বাছিয়া নখের উপর রাখিয়া নখ দিয়া টিপিয়া মারিতেছে, আর মুখে করিতেছে হুঁ। ওই হুঁ না করিলে নাকি উকুনের স্বর্গলাভ হয় না। মধ্যে মধ্যে দুর্দান্ত চিৎকার করিয়া ছেলের দলকে গাল দিয়া ধমকাইতেছে, আরে বদমাশে হারামজাদে, তেরি কুছ না করে হাম, ও হারামজাতি বুড্ঢি, তেরি দাঁত তোড় দেঙ্গে হাম বলিয়া ছেলের দল দাঁত বাহির করিয়া ভ্যাংচাইয়া দিতেছে। একটা বুড়ি একটা ক্রন্দমানা শিশুকন্যাকে আদর করিতেছে, এ আমার বেটি রানী সাতপরাণী, বেটা লাঙার পুতা কানি, বেটি আমার ভাগমানি। অর্থাৎ ও আমার রানী মেয়ে। সংসারে তাহার 7টি প্রাণী, তাহার মধ্যে পুত্রটি খোড়া, পৌত্রটি কানা। আহা, আমার বেটি বড় ভাগ্যবতী। বিমলবাবু তাহার আদরে ছড়া শুনিয়া হাসিলেন। বৃদ্ধা মেয়েটিকে বলিল, আরে আরে চুপ হো যা বিটিয়া, মালিক যাতা হ্যায়, মালিক। আরে বাপরে। বয়স্ক ছেলেগুলি বিমলবাবুকে দেখিয়া শান্ত হইয়া দাঁড়াইল। ছোটগুলি হাত তুলিয়া সেলাম করিয়া বলিল, সেলাম মালিক। বিমলবাবু ছোট্ট একটি টুকরা হাসি কেবল হাসিয়া ঘাড় নাড়িলেন। কয়েকটা অল্প বয়স্কা শিশু পরম আনন্দ ভরে উহার মাথার পায়ের ধুলা ঢালিয়াই চলিয়াছে।
একটা অপেক্ষাকৃত বয়স্ক শিশু বিচিত্র খেয়ালে পথের ধুলার উপর শুইয়া ধপধপ করিয়া ধুলার উপর পিঠ আছড়াইয়া ধুলার রাশি উড়াইয়া আপন মনে হাসিতেছিল। ধুলার জন্য বিরক্ত হইয়া হাতের ছুরিটা দিয়া বিমলবাবু তাহাকে একটা খোঁচা দিয়া বলিলেন, এই। ছেলেটা তড়াক করিয়া উঠিয়া দাঁড়াইয়া সেলাম করিয়া বলিল, সেলাম মালিক। হাসিয়া বিমলবাবু অগ্রসর হইয়া গেলেন। বিমলবাবু পিছন ফিরিতেই ছেলেটা জিভ কাটিয়া দাঁত বাহির করিয়া কদর্য ভঙ্গিতে তাহাকে ভ্যাংচাইয়া উঠিল। তারপর আবার লাফ দিয়া পথের ধুলার উপর পড়িয়া পিঠ ঠুকিতে ঠুকিতে বলিল, আলবাত করেঙ্গে ই বলি আবার একবার ভ্যাংচাইয়া উঠিল। কুলি বস্তি পার হইয়াই কারখানার পত্তন আরম্ভ হইয়াছে। এদিকে চরটাকে আর সে চর বলিয়া চেনাই যায় না। সে বেনাঘাসের জঙ্গল আর নাই। চরের এদিকটা একেবারে খুঁড়িয়া ফেলিয়া আবার সমান করিয়া ফেলা হইয়াছে। লালচে পলিমাটি এখন তকতক করিতেছে। মধ্যে মধ্যে এখানে ওখানে দুর্বা ও মুখো ঘাসের পাতলা আস্তরণ টুকরা টুকরা সবুজ ছাপের মতো ফুটিয়া উঠিয়াছে। তাহারই মধ্যে বড় বড় চতুর্ভুজ ছকিয়া লাল কাকরের অনেকগুলি রাস্তা এদিক ওদিক চলিয়া গিয়াছে। বড় রাস্তাটা এখানে আসিয়া সুদীর্ঘ দেবদারু গাছের মতো যেন চারিদিকে সোজা সোজা শাখা প্রশাখা মেলিয়াছে। এমনই একটি চতুষ্কোণ ক্ষেত্রের উপর প্রকাণ্ড বড় টিনের শেডটা তৈয়ারি হইতেছে। মোটা মোটা লোহার কড়ি ও বরগাছ ছাঁদিয়া বাঁধিয়া কঙ্কালটা প্রায় শেষ হইয়া আসিয়াছে। শেডের উপর কুলিরা কাজ করিতেছে। লোহার উপর প্রকাণ্ড হাতুড়ির ঘা দিতেছে। সেই উপরে দাঁড়াইয়া অবলীলাক্রমে লোহার উপর প্রকাণ্ড হাতুড়ির প্রচণ্ড শব্দ চারিদিকে ছড়াইয়া পড়িয়া দুই তিন দিক হইতে প্রতিধ্বনিতে আবার ফিরিয়া আসিতেছে। একটা লরি হইতে লোহার কড়ি বর্গা নামানো হইতেছিল। স্টেশন হইতে লোহার লক্কর এই লরিতেই আসিতেছে। লোহার একটা স্তূপ হইয়া উঠিয়াছে। যন্ত্রপাতিও অনেক আসিয়া গিয়াছে। নানা আকারে যন্ত্রাদি পৃথক পৃথক করিয়া রাখা হইতেছে। একপাশে পড়িয়া আছে দুইটা বিপুলাকায় ল্যাঙ্কাশায়ার বয়লার, নিদ্রিত কুম্ভকর্ণের মতো। এইসব লোহা লক্কর ও যন্ত্রপাতিগুলিকে মুক্ত রোদ বাতাসের হাত হইতে বাঁচাইবার জন্যই ওই টিনের শেডটা তৈয়ারি হইতেছে। একেবারে মধ্যস্থলে একটা বৃহৎ চতুষ্কোণ জমির ওপরে কলের বনিয়াদ খোঁড়া হইয়াছে। ঠিক তাহারই মধ্যস্থলে চিমনিটা উঠিতেছে। একেবারে ওপাশে লাল ইটের লম্বা কুলি ব্যারাক। ব্যারাকটার ছাদ পিটিতে পিটিতে এই দেশেরই কামিনেরা পিটনি কোপার আঘাতে তাল রাখিয়া একসঙ্গে গান গাহিতেছে। বিমলবাবু একের পর একটি করিয়া কাজে তদারক করিয়া ফিরিলেন। ফিরিবার পথে বাংলোয় না আসিয়া ওদিকে শ্রীবাসের দোকানের সম্মুখে গিয়ে দাঁড়াইলেন। শ্রীবাসের ছেলে গণেশকে আর সে গণেশ বলিয়া চেনা যায় না। চৌকো ঘর কাটা রঙিন লুঙ্গি পরিয়া ঘাড় একেবারে কামাইয়া 14 আনা 2 আনা ফ্যাশনে চুল ছাটিয়া গায়ে একটা ফুল ওভার চড়াইয়া গণেশ একেবারে ভুল পাল্টাইয়া ফেলিয়াছে। দোকানেরও আসে চেহারা নাই। পাকা মেঝে, পাকা বারান্দা, দোকানে হরেক রকমের জিনিস। লোহার তারের বান্ডিল, পেরেক, গজাল, গরুর গাড়ির চাকার হালের জন্য লোহার পাটি, লোহার ট্রলি, গরুর গলার দড়ির পরিবর্তে লোহার শিকল, জানালায় দিবার জন্য লোহার শিক। মোট কথা লোহার কারবারই বেশি। অদূরে একটা গাছের তলায় একজন পশ্চিম দেশীয় মুসলমান একটা গরুকে দড়ি বাঁধিয়া ফেলিয়া পায়ে নাল বাঁধিয়া ঠুকিতেছে। কয়েকজন গাড়োয়ান তাহাদের গরুগুলি লইয়া অপেক্ষা করিয়া দাঁড়াইয়া আছে। রাস্তার ধারে এক একটা ইট পাতিয়া কয়েকজন পশ্চিম দেশীয় নাপিত চুল ছাটিতে বসিয়াছে। গণেশ বেচিতেছিল লোহার তার। কিনিতেছে একটি সাঁওতাল মেয়ে। গণেশ বলিতেছে, আরে বাপু, আলনা করবার জন্য যে নিবি তা ক হাত চাই সে মেপে এনেছিস? মেয়েটি বুঝিতে পারিতেছে না, বলিতেছে, মাপ কি বলছিস গো? কি বিপদ, ছোট হলে তখন করবি কি? এসে তখন আবার কাউমাও করবি যে। কি কাউমাও করলুম গো? কি বিপদ, কাপড় টাঙাবার জন্য আলনা করবি তো? ঠিক এই সময় বিমলবাবু আসিয়া দাঁড়াইলেন। গণেশ ব্যস্ত হইয়া তার ফেলিয়া আসিয়া নমস্কার করিল, বলিল, হুজুর। তাড়াতাড়ি সে একখানা লোহার চেয়ার আনিয়া পাতিয়া দিল। বিমলবাবু বসিলেন না, চেয়ারখানার ওপর একটা পা তুলিয়া দিলেন, বলিলেন, শ্রীবাস কোথায়?
আগে বাবা এখনো আসেননি, কাল ওপারে বাড়ি। হুম, তুমি শোনো তাহলে, মাঝি বেটারা আবার গোলমাল করতে আরম্ভ করেছে। ভেতরের ব্যাপারটা একটু খোঁজ নাও দেখি। শুনছি ইন্দ্রনায় নাকি সব বেগাত ধরেছেন। আসল কথাটা আমাকে জানিয়ে আসবে। বিমলবাবু ফিরিলেন। আপিসে বসিয়া বিমলবাবু ডাকিলেন, যোগেশবাবু। যোগেশ মজুমদার আসিয়া দাঁড়াইল। বিমলবাবু বলিলেন, সেবা সে হ্যান্ডনোটটা আপনার দরুন যেটা, সেটার বোধহয় 3 বছর পূর্ণ হয়ে এলো না? যোগেশ মজুমদার ফৌজদারি মামলার সময় সেবাসকে ঋণ দিয়াছিল, তাহার দরুন হ্যান্ডনোটটা বিমলবাবু কিনিয়াছেন। মজুমদার বলিল, আগে হ্যাঁ, এবার তামাদির সময় হয়ে এলো। আর তাছাড়া আপনার নিজেরও 2খানা হ্যান্ডনোট। সে থাক, এখন এইটের জন্য একটা উকিলের নোটিশ দিয়ে দিন। বিমলবাবু নিজেও শ্রীবাসকে ঋণ দিয়েছেন 2 বার। মজুমদার বলিল, ওকে ডেকে। বাধা দিয়া বিমলবাবু বলিলেন, না, ঠিক প্রণালী মতো কাজ করে যান। এরপর যা কথা হবে সে উকিলের মারফতেই হবে। উকিল আমাদের শর্তটা জানিয়ে দেবেন। চরের 100 বিঘে জমিটার ন্যায্য মূল্যেই আমি পেতে চাই। মজুমদার বলিল, যে আগে। বিমলবাবু বলিলেন, আর এক কথা, একবার ইন্দ্র রায়ের কাছে আপনি যান। তাকে বলুন যে আমার শরীর খারাপ বলেই আমি আসতে পারলাম না, কিন্তু তিনি যে জমিদার স্বরূপে সাঁওতালদের বেঘাত ধরেছেন, এতে আমার আপত্তি আছে। ওরা আমাদের দাদন খেয়ে রেখেছে। আমার দাদন দেয়া কুলি বেগার ধরলে আমার কাজের ক্ষতি হয়, বুঝলেন? সে আমি সহ্য করব না। আচ্ছা, তাহলে আপনি যান ওর কাছে। মজুমদার চলিয়া গেল। বিমলবাবু কাগজ কলম লইয়া বসিলেন। কিছুক্ষণ পরেই একজন চাপরাশি আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। বলিল, এসেছে। মুখ না তুলিয়াই বিমলবাবু বলিলেন, নিয়ে আয়। আসিয়া প্রবেশ করিল যে ব্যক্তি, সে এখানকার নতুন মদের দোকানের ভেন্ডার। লোকটি ঘরে ঢুকিয়া একটি প্রণাম করিয়া দাঁড়াইল। বিমলবাবু চাপরাশিটাকে বলিলেন, যা তুই এখান থেকে। চাপরাশিটা চলিয়া গেল। বিমলবাবু বলিলেন, দেখো, আমার জন্যেই তোমার এই দোকান। লোকটা সঙ্গে সঙ্গে বিনয়ে কৃতজ্ঞতায় শতমুখ হইয়া বলিয়া উঠিল, দেখেন দেখি, দেখেন দেখি, হুজুরই আমার মা বাপ। হ্যাঁ। বাধা দিয়া বিমলবাবু বলিলেন, হ্যাঁ, একটি কাজ তোমাকে করতে হচ্ছে। সাঁওতালদের মাথায় একটা কথা তোমাকে ঢুকিয়ে দিতে হবে কৌশলে, বুঝেছ? দরজাটা ভেজিয়ে দাও। জমিদার বেগার ধরলে ওরা যেন না যায়। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।